24 ঘন্টা শেষ হওয়ার আগেই সবার সামনে ইয়াসের বয়ফ্রেন্ডকে হাজির করলো সরোজিনী। ভয় পেয়ে গেল ইয়াস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রণ সরোজিনীর হাত বেঁধে নেয়। আর তখন সরোজিনী বলে, আপনি কি করছেন? কেন এসব করছেন বলুন তো? তখন রণ বলে, তুমি যেন কোথাও যেতে না পারো সেই জন্য। তারপর নিজের হাতের মধ্যেও সেই রশিটা বেঁধে নেয় রণ। তখন সরোজিনী বলে, আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। তখন রণ বলে, একদম না, তোমার বর্ডার ওই পর্যন্তই, তুমি একদম বর্ডার ক্রস করবে না। তখন সরোজিনী বলে, এই দেয়ালটাকেই তো আমি আমাদের দুজনের মাঝখানে বর্ডার মনে করেছিলাম, কিন্তু আপনি আজকে সবকিছু পার করে ফেললেন, সবকিছু। তখনই রণ বলে, একদম চুপচাপ থাকো, কোথাও আজকে পালাতে পারবে না তুমি, বুঝতে পেরেছো? আর আমি যা বললাম সেটা মাথায় রেখো। তখন এই কথা বলেই রণ নিজের ঘরে চলে আসে আর নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। ওইদিকে সরোজিনী মনে মনে ভাবে, কি করব আমি? আমাকে যে এখন বেরোতেই হবে, বেরোতেই হবে আমাকে। আমাকে যে সময় দেওয়া হয়েছিল, সময়টাও তো আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। আমি এখন কি করব? কি করব আমি? আমাকে যে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে, যে করি হোক। এখান থেকে আমাকে বেরোতেই হবে। বের হওয়ার উপায় উপায় আমাকে খুঁজতেই হবে। এই বলে ভাবতে ভাবতে সরোজিনী ঘুমিয়ে পড়ে। ওইদিকে রণও ঘুমিয়ে আছে। হঠাৎ করে সরোজিনীর ঘুম ভেঙে যায়। তখন ঘুম ভেঙে যখন রণকে ঘুমিয়ে থাকতে দেখে, তখন সরোজিনী বলে, এখন আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যে করে হোক। কিন্তু এই রশিগুলো কাটবো কি করে? তখনই সরোজিনী রণর পাশেই একটা কবরের মধ্যে ছুরি দেখতে পায়। তখন সরোজিনী বলে, না, আমাকে যে করে হোক ওই ছুরিটা নিতেই হবে। তখন ছুরিটা আনতে গেলেই রণর সামনে পড়ে যায় সরোজিনী আর মুখোমুখি হয়ে যায়। কিন্তু রণ তখন ঘুমিয়ে আছে, ঘুম ভাঙেনি। তারপরে সরোজ তাড়াতাড়ি করে উঠে সেই ছুরিটা হাতে নিয়ে নেয় আর ছুরিটা দিয়ে রশিগুলো কেটে নেয়। তারপরে কেটে সেখান থেকে বলে, এবার আমার নামটা আপনাকে বলার সময় হয়ে গেছে, যে আমার নাম শুধু সরোজিনী নয়, বুলেট সরোজিনী। এই বলে নিজের ড্রেস চেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই সিসিটিভি ক্যামেরার দিকে চোখ পড়ে সরোজিনীর আর বলে, এটাই তো খুঁজছিলাম আমি। ব্যাস, বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ গুলো চেক করতে হবে, তাহলে এবার আমি সবটা প্রমাণ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সিসিটিভি ফুটেজ গুলো চেক করবো কি করে? সিসিটিভি ক্যামেরার অফিসিয়াল ঘরেই তো আছে, যাই, ওখানে আমাকে গিয়ে সবটা খুঁজে বের করতে হবে। তখনই দেখা যাবে সিসিটিভি চেকিং এর ঘরে যায় সরোজিনী। গিয়েই সিকিউরিটি গার্ডকে বলে, দাদা, আমাকে একটু বিয়ের দিনের সিসিটিভি ফুটেজ গুলো দেখান না। তখনই সিকিউরিটি গার্ড বলে, না না ম্যাডাম, আমি দেখাতে পারবো না। তাহলে যে রাগিনী ম্যাডাম আর রতন স্যার আমার উপর রেগে যাবেন, তাদের পারমিশন ছাড়া আমি কিছুতেই সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। তখন সরোজ বলে, দেখাতে পারবেন না? তখনই সেখানে ডানা আর দিন চলে আসে আর এসেই বলে, সিসিটিভি ফুটেজ দেখালে কেউ কিছু বলবে, সেটা কে বলেছে তোমাকে? তুমি সিসিটিভি ফুটেজ দেখাও, কিছু দরকার হলে আমরা বলবো, বুঝতে পেরেছো? তখন তো সরোজিনী খুশি হয়ে যায় আর রনর ভাইকে বলে, তোমরা আমাকে বিশ্বাস করো? তখনই রনর ভাই বলে, হ্যাঁ, তোমাকে বিশ্বাস করবো না? আর ওই ইয়াসকে না আমার কোনোদিনও পছন্দ ছিল না। আমি জানি বিয়ের দিন নিশ্চয়ই ও কোনো একটা গড়বড় করেছে, আর এখন তোমার নাম বলে নিজে বেঁচে যাওয়ার চেষ্টা করছে, দা ভাইয়ের কাছে ভালো সাজার চেষ্টা করছে। না, সেটা আমি কিছুতে হতে দেবো না। এবার ওর আসল রূপটা সবার সামনে আনতে হবে। তখন ডানা বলে, হ্যাঁ, তোমার পাশে আমরা আছি, তুমি একদম ভেবো না। তখনই দেখা যাবে সিসিটিভি ফুটেজ গুলো দেখতে থাকে। তখন অনেক গাড়ি আসা যাওয়া করতে দেখে ওরা। তখনই ডানা বলে, আচ্ছা, এখানে তো অনেক গাড়ি, এখান থেকে চিনবে কি করে যে ইয়াসের বয়ফ্রেন্ডের গাড়ি কোনটা? তখনই সরোজিনী দেখে চিনে ফেলে আর বলে, এই তো, এটাই, দাদা ঝুম করুন তো। তখন ঝুম করলেই সরোজিনী বলে, এই গাড়িটাই, এই নাম্বারটাই আমাকে এখন নোট করে নিতে হবে। তখন সরোজিনী সেই নাম্বারটা নোট করে নেয় আর বলে, এই নাম্বারটা দিয়ে এবার মালিক পর্যন্ত পৌঁছতে হবে। তখন রনর ভাই আর বোন বলে, আচ্ছা দাঁড়াও, এই নাম্বারটা নিয়ে এখন কি হবে? এই নাম্বার দিয়ে আমরা কি করে খুঁজবো? তখনই সরোজিনী বলে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি। এই বলে ওদেরকে নিয়ে বাইরে এসেই সরোজিনী পুতুল দিকে ফোন করে। তখন পুতুল দি বলে, কিরে সরোজ, এত রাতে ফোন করেছিস? তখন সরোজিনী বলে, হ্যাঁ পুতুল দি, একটা গাড়ির নাম্বার পেয়েছি, সেই গাড়ির নাম্বারের মালিকের খোঁজ করতে হবে। আমাকে কি কোনোভাবে মালিকের খোঁজ করে দেওয়া যাবে? তখন পুতুলদি বলে, হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু কি হয়েছে বলতো? সেদিন আমাকে ক্রিমিনালের খোঁজ করতে বললি, আবার এখন গাড়ির নাম্বার দিয়ে বলছিস গাড়ির মালিকের খোঁজ করতে হবে। তুই বাড়িতে ভালো আছিস তো, নাকি তোর ওপর কোন রকম কোনো মানসিক বা শারীরিক চাপ পড়ছে? তাহলে আমাকে বল, আমি তো তোর দিদি, আমি তোর কোনো রকম কোনো কষ্ট সহ্য করবো না। তখন সরোজিনী বলে, পুতুলদি, ওরকম কিছুই না, ওই বাড়িতে সবকিছু ঠিক আছে, কিন্তু তোমাকে যেটা বললাম সেটা কি করা সম্ভব? তখন পুতুলদি বলে,
হ্যাঁ, সবকিছু সম্ভব। কিন্তু কালকে সকালে ছাড়া তো কিছুই হবে না রে শরৎ। আমার একটা পরিচিত অফিসার আছে। তাকে যদি নাম্বারটা দেই তাহলেই সে গাড়ির নাম মালিকের নাম বলে দেবে। ঠিক আছে? তারপরে ফোনটা রেখেই শরৎ বলে, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওইদিকে দেখা যাবে সকাল হলেই রণ উঠে যায়। উঠে যখন দেখে যে রশি কাটা, তখন তো রণ রেগে যায় আর বলে, কি হলো? তখন ছুরিটা দেখতে পায় রণ আর প্রচন্ড রেগে যায়। ওইদিকে রাগিনী রতনকে বলে, এবার তো কাজে ফিরতে হবে। তখন রতন বলে, হ্যাঁ, রণকেও তো কাজে ফেরাতে হবে। তখন রাগিনী বলে, যাক, ও একটু রেস্ট নিক, তুই তো সবটা সামলে নিচ্ছিস। তারপর দেখা যাবে রাগিনী প্রিয়াকে বলে, শোনো, এবার দিনের মধ্যে অন্তত একবার আমরা সবাই খাবার টেবিলে একত্রিত হই, সেটা যেন সবাই মনে রাখে। তখনই রণ সেখানে আসে, এসে বলে, সরোজিনী কোথায়? তারপরেই রাগিনী বলে, কেন, সরোজিনী ঘরে নেই? তখন রণ বলে, না, পালিয়েছে। ওকে বেঁধে রেখেও ধরে রাখতে পারলাম না। তখন প্রিয়া বলে, কি বলছিস তুই রণ? তোর বউ না সরোজিনী? তুই ওকে বেঁধে রেখেছিলি কেন? তখনই রণ বলে, আমি জানতাম ও বাইরে গেলেই কিছু না কিছু গন্ডগোল একটা করবেই। তখন প্রিয়া বলে, তার জন্য তুই ওকে বেঁধে রাখবি? কি বলছিস তুই? তোর মনের মধ্যে কোনো দয়া মায়া নেই? তখনই রণ বলে, আমি চাইনি কোনো রকম কোনো গন্ডগোল হোক, আমি চাইনি। তাই আমি তো আমি তো ওকে খুঁজে বের করবই আমি। তখন রিনি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে রাগিনী বলে, আচ্ছা প্রিয়া, তুমি কি জানো বলে সরোজিনী কোথায় গেছে? তখনই প্রিয়া বলে, আমি আমি কি করে জানবো? তখন রাগিনী বলে, না, তোমার সঙ্গেই তো এই বাড়িতে একটু কথা বলে, সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। তখন রাগিনী বলে, আচ্ছা, ডানা আর ওরা তো সকাল সকাল উঠে যায়, ওরা কোথায়? তখনই সবাই মিলে বলে, ওরা তো নেই, ওরাও তো বাড়িতে নেই। এইদিকে রিনি ডানা আর দিকে ফোন করতে থাকে, কিন্তু ওরা কিছুতেই ফোন ধরে না। তারপরে সরোজিনী বলে, বাড়ি থেকে ফোন করছে তাই না? তখন ডানা ওরা বললে, হ্যাঁ, বাড়ি থেকে ফোন করছে। এদিকে রিনি বলে, পিপি, ফোন তো ধরছে না, ওরা ফোন ধরছে না। তখন রণ বলে, এই মেয়েটা এই মেয়েটা আমার ভাই বোনকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। না না, ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ও হঠাৎ করে উড়ে এসে আমার ঘাড়ে উঠে বসেছে। না, আমি একে ছাড়বো না মম। তখনই রাগিনী বলে, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো বেটা, এত মাথা গরম করলে হবে না। তখনই রণ বলে, না, মাথা ঠান্ডা করতে পারছি না। ওইদিকে সরোজিনী বলে, তোমরা আমার জন্য শুধু শুধু বাড়িতে বকা খাবে, তোমরা আমাকে হেল্প না করলেও পারতে। তখনই ডানা বলে, না না, আমরা হেল্প না করলে যে শান্তি পেতাম না, কিছুতেই না। ওই ইয়াসের মুখোশটা খুলতে হবে। তারপরে দেখা যাবে সে গাড়ির নাম্বারের মালিকের খোঁজ পাওয়া যায়। তখন সরোজিনীকে গাড়ির মালিকের নাম আর ঠিকানা বললে সরোজিনী সবটা নোট করে নেয় আর বলে, আচ্ছা পুতুল দি, এমনও তো হতে পারে যে ওই ছেলেটা অন্য কারো গাড়ি নিয়ে গেছে, বা অন্য কারো গাড়ির ভাড়া করা গাড়ি নিয়ে গেছে। তাই হঠাৎ করে পুলিশ নিয়ে গেলে সমস্যা হবে। তুমি যেতে চেয়েছো ঠিক আছে, কিন্তু কোনো আমরা যদি বিপদে পড়ি তাহলে অবশ্যই তোমাকে বলবো। তখন পুতুল বলে, এই তো, এই জন্যই সরোজিনী তোকে আমি এত ভালোবাসি, আমার বোনটা না খুব ভালো। তখন সরোজিনী বলে, আচ্ছা পুতুল দি, এবার আমি বেরোই। ওইদিকে রণজিৎ খুব রেগে যায় আর বলে, না না, আমি আর অপেক্ষা করতে পারছি না, এখনই আমি পুলিশের কাছে যাব। তখন রতন বলে, রণ, এত উত্তেজিত হলে হয়? মাথা ঠান্ডা করে সবকিছু ডিল করতে হয়, বুঝতে পেরেছিস? মাথা ঠান্ডা কর, আমি আমার লোক লাগাচ্ছি, তারপরে দেখছি ওদের খোঁজ পাওয়া যায় কিনা। এইদিকে রাগিনী বলে, মাথাটা ঠান্ডা করো রণ, এরকম করো না। তখন রণজিৎ বলে, না মম, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমার ভাই বোনকেও আমার থেকে ওরা আলাদা করে দিয়েছে। না না, আমি কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছি না। তখন রিনিকে রাগিনী বলে, আরেকবার ফোন করে দেখো। এদিকে ছোটকা রণজিৎকে বলে, আচ্ছা রণ, একবার ভেবে দেখো না, তুমি মেয়েটাকে যে কাজটা দিয়েছো, সেই কাজটা তো মেয়েটা প্রমাণ করতে হবে, নিজেকে তো প্রমাণ করতে হবে। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে ইয়াসকে ওই সরিয়ে দিয়েছিল? প্রমাণ নেই তো। তাহলে ও প্রমাণ জোগাড় করতে গেছে, অন্তত একটা ক্রিমিনালকেও সময় দিতে হয়, তুমি তো ওকে সময় দেবে। এদিকে তখনই ইয়াস এসেই রণর পা পেঁচিয়ে ধরে আর বলে, প্লিজ রণ, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার কাছে থাকবো। তখন এই কাণ্ড দেখে কারোরই ভালো লাগে না। অন্যদিকে দেখা যাবে সরোজিনী অর্পণদের বাড়িতে যেতে থাকে। তখন সরোজিনী বলে, দাঁড়াও, একটা কথা, ওই ছেলে তো আমাকে 2বার দেখেছে, আমাকে দেখলে যদি চিনে ফেলে, তখন যদি ও পালিয়ে যায় বা আমাদের সামনে না আসে? তখন ডানা বলে, আচ্ছা আমরা গেলে? তখন সরোজিনী বলে, না, ওরা তো তোমাকেও চিনতে পারে, তোমাদেরও চিনতে পারে, তাই অন্য কোনো প্ল্যান করতে হবে যাতে ওকে হাতে নাতে ধরা যায়। তখন ডানা বলে, কি কি প্ল্যান? তখন সরোজিনী বলে, আমার মাথায় একটা প্ল্যান আছে, দাঁড়াও। এই বলেই সরোজিনী কিছু একটা প্ল্যান করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।